কিংবা সামনাসামনি এ ব্যাপারে কথা বলতাম, কিন্তু তার বদলে এই পথটাই বেছে নিল সে। আমি কেবল ভদ্রলোকের সাথেই লড়ি। নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে প্রিন্স। এখনো ওর হতচকিত ভাবটা কাটেনি, তবে কিছুটা আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করেছে। যাদের সাথে তুমি চলাফেরা করো, ঠান্ডা গলায় বলল সে, তাতে তোমার ভয় পাওয়ার কিছু নেই। ভেরোনিকার দিকে ফিরল ডিলান। আমার সাথে আসবে? আমি দেশে ফিরব। ডিলানের দিকে চেয়ে ইতস্তত করছে মেয়েটা। না, চিৎকার করে উঠল প্রিন্স, যেতে পারবে না। ভেরোনিকার হাত শক্ত করে ধরল সে। ও একটা খুনি। ওকে খুঁজে বের করে জেলে ভরা হবে, ফাঁসি হবে। আমাদের সবাইকে ধ্বংস করবে তুমি। নীরবে ওর উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ডিলান। ড্যান তার দেহের ভার এক পা থেকে অন্য পায়ে নিল। তাড়াতাড়ি যাবার অপেক্ষায় অধীর হয়ে আছে সে। অন্য লোকগুলো এরই মধ্যে বাগান পেরিয়ে গেছে। আধ ঘন্টা একটু দ্রুত হাঁটলেই এখান থেকে শহরের সীমানায় পৌঁছানো যায়। আর ওরা তো নিশ্চয়ই দৌড়াচ্ছে। ভেরোনিকা, না, আমি পারব না। দীর্ঘ এক মুহূর্ত ওর দিকে চেয়ে থাকলো ডিলান। চলি। ড্যান বুঝলো হাতের তাস ফেলে দিয়েছে ডিলান। খেলা এখানেই শেষ। এসো ড্যান। ঘুরে পিস্তলটা কোমরে গুজে নিল সে। এগোতে গিয়ে একবার হোঁচট খেল ডিলান। ড্যান দেখলো ওর মুখটা বিষণ্ণ আর ফ্যাকাশে দেখাচ্ছে। ডিলানের হাত ধরল ড্যান। আমাদের তাড়াতাড়ি করতে হবে, আঙ্কেল ডি। লোকগুলো এতক্ষণ শহরের কাছাকাছি পৌঁছে গেছে। শহরের লোক হয়তো গুলির শব্দ শুনেছে। ড্যানি আগে আগে পথ দেখিয়ে ছুটছে। পথ ছেড়ে এক সারি গাছের ফাঁক দিয়ে মাঠে নামলো ওরা। 1 মিনিট, থেমে দাঁড়ালো ডিলান। আমাদের দুটো ঘোড়া ওই সামনের খামার বাড়িতে অপেক্ষা করছে। ঘোড়া লুইজির কাছ থেকে নোঙরের টাকা দিয়ে ওগুলো কিনেছি। নোঙরের টাকা? কথাটা ওদের মধ্যে নিজস্ব একটা ঠাট্টা। কিছু টাকা তাড়াহুড়ো করে শহর ছাড়তে হলে দরকার হবে বলে সব সময়েই আলাদা করে তুলে রাখে ডিলান। একদিন ঠাট্টা করে ওই টাকাকে নোঙর তুলবার টাকা বলে উল্লেখ করেছিল ও। সেই থেকে কয়েক বছরে কথাটা কেটে সেটে নোঙরের টাকায় দাঁড়িয়েছে। তাড়াতাড়ি এগিয়ে চলল ওরা। ডিলান বোকা নয়। এই এলাকায় নিছক একজন সাধারণ পর্যটক সে। আর প্রিন্স রেসেভস্কি অত্যন্ত প্রভাবশালী পরিবারের লোক। ইউরোপের বিভিন্ন দেশে তার প্রভাবশালী বন্ধু-বান্ধব রয়েছে। একবার গ্রেপ্তার হলে ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কপালে খারাপই আছে, ড্যান বলল সে। ইদানিং জুয়া খেলিনি, বেশ কিছু খরচও করেছি। হোটেলে ফিরে ওই নোঙরের টাকাটা নিয়ে আসতে পারলে ভালো হতো। দরকার নেই, জবাব দিল ড্যান। আমি নিয়ে এসেছি। একটা ছোট্ট ঝর্ণা পার হয়ে একটা পাথরের দেয়াল টপকে খামার বাড়ির উঠানে পৌঁছালো ওরা। ওদের দেখে লুইজি উঠে দাঁড়ালো। ঘোড়ায় জিন চড়িয়ে রেখেছি, কিন্তু তোমাদের জলদি করতে হবে। 3টে ঘোড়া রয়েছে ওখানে। লুইজি বলল, আমার সাহায্য ছাড়া কিছুতেই পাহাড় পার হতে পারবে না তোমরা। পার করে দিলে তোমরা হয়তো একদিন আমাকে আমেরিকায় নিয়ে যাবে।
অবশ্যই, বলতে বলতে জিনের উপর উঠে বসল ডিলান। এক্সমস গ্রামের পথ ধরল ওরা। সেখান থেকে আড়াআড়িভাবে সেল রেইনার। পরিষ্কার ঠান্ডা একটা দিন। আলপস থেকে তাজা হাওয়া বইছে। ঘোড়াগুলো তেজি বেগে ছুটেছে ওরা। পাহাড়ের ঢালগুলো পাইন গাছে ভরা। ঘোড়ার খুরের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ওরা কোন পথে চলেছে সেটা জানতে রেসিভস্কির লোকদের কত সময় লাগবে? পিছু ধাওয়া করবার ব্যবস্থা করতে কতক্ষণ লাগবে ওদের? একজন লোক মারা পড়েছে, আর একজন প্রতাপশালী লোককে চাবুক পেটা করা হয়েছে। পিছু ওরা নেবেই। ড্যানের মনে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লুইজির নির্দেশিত পথে আগে আগে চলেছে ডিলান। লুইজি একটু পিছিয়ে ড্যানের পাশে চলে এলো। বলো তো কি ঘটেছিল? সব শুনে সে কেবল বলল, আগেই বুঝেছিলাম। লোকটা আসলেই সিংহের মতো পুরুষ। আমাদের কোথায় নিয়ে চলেছ? আলপসে পর্বত চেনের বিরাট দেয়ালটার দিকে দেখালো সে। ওটার উপরে, ওপাশে ইটালি। ইচ্ছে করলে পশ্চিমে যেতে পারো, ওদিকে সুইজারল্যান্ড। কিন্তু ওরা যে আমাদের পিছু নিবে, কাজ ঝাঁকালো সে। অন্যান্য পথে খুঁজবে প্রথম, তাতে কিছুটা সময় পাবো আমরা। এই টেইলটার কথা বেশি লোকের জানা নেই। আমাদের সাথে ঘোড়া আছে এটাই জানে না ওরা। তাই প্রথমে জানা রাস্তাগুলো আটক করার চেষ্টা করবে। যখন আমরা আসলে কি করেছি টের পাবে। কপাল ভালো থাকলে ততক্ষণে আলপস এর ভিতর হারিয়ে যাব আমরা। সেল রেইনারের পর একটা মোটামুটি ভালো ঘোড়ার গাড়ি চলবার রাস্তা পেল ওরা। ঝর্নার পাশ দিয়ে পথটা গ্রাইস গ্রাম পর্যন্ত গেছে। ওখান থেকে একটা পায়ে চলা পথ মেলাত উপত্যকার ভিতর দিয়ে উঠে গেছে উপরে। জায়গাটা জনশূন্য, বুনো অথচ সুন্দর। সম্রাট নবম ম্যাক্সিমিলিয়ান এখানে শিকার করতে আসত। কিন্তু ওদের এখন এই সব কথা ভাববার সময় নেই। সামনে লুইজির পরিচিত একটা খামারে ওরা ঘোড়াগুলোকে রেখে পায়ে হাঁটা শুরু করবে। যা যা দরকার সবই আমার বন্ধুর ওখান থেকে নিতে পারবো। গরম জামা, বুট, খাবার সবই পাওয়া যাবে, জানালো লুইজি। একটা ভালো রাইফেল দরকার হবে, ডিলান বলল। মনে হয় সেটা সম্ভব হবে না। তাছাড়া এমনিতেই যথেষ্ট জিনিস বইতে হবে। ক্রমাগত উপরে উঠছে ওরা। ওদের আশেপাশের উঁচু মাঠগুলো সবে সবুজ। অসংখ্য প্রজাপতি উঠছে সেখানে। ওগুলো বেশিরভাগই ছোট আর নীল। পাখিও রয়েছে অনেক। দুবার যে পাখিটা দেখা দিল লুইজি জানালো ওটা সোনালি ঈগল। একবার একটা ভয়াবহ ল্যামার গিয়ার অর্থাৎ দাড়িওয়ালা শকুন দেখালো ওরা। লুইজির বন্ধুর ফার্মটা বেশ সুন্দর। গরু আর ভেড়ার আলাদা খোয়ার। ওপাশে সাধারণ খামার বাড়ির তুলনায় বেশ বড় একটা বাড়ি। বাড়ির দেয়ালগুলো সাদা রঙের। ছাদটা দেয়াল ছাড়িয়ে অনেক দূরে বেরিয়ে এসেছে। উঠানে এসে ঘোড়া দাঁড় করালো ওরা। বাড়ির দরজায় একজন বলিষ্ঠ ভারী লোক দেখা দিল। সতর্ক চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বাইরে বেরিয়ে ওদের দিকে এগিয়ে এলো সে। এরা আমার বন্ধু,
পরিচয় দিল লুইজি। পাহাড় পার হবে। ডিলান আর ড্যানের উপর একবার চোখ বুলিয়ে সে বলল, এসো, ভিতরে এসো। ওদের দিকে পিছন ফিরে ঘরের দিকে এগিয়ে গেল সে। সবাই ওকে অনুসরণ করল। ভিতরে গোলগাল চেহারার এক মহিলার পাশে টেবিলে বসে একজন যুবক রাইফেল পরিষ্কার করছে। আরো দুটো মেয়ে রয়েছে ঘরে। ওরাও মহিলার মতোই নাদোষ নুদোষ। ঘরে একটা আগুন জ্বলছে। এত উঁচুতে এখানে সন্ধ্যায় বেশ ঠান্ডা পড়ে। রাতটা তোমাদের এখানেই কাটাতে হবে, বলল লোকটা। ড্যানের দিকে আর চোখে চাইল সে। ছেলেটা খুব ছোট। পাহাড়ি পথ বেয়ে ওঠা খুব কঠিন হবে। শক্ত ছেলে, জবাব দিল ডিলান। পাহাড়ে চড়ে অভ্যস্ত। মুখ থেকে পাইপটা নামালো সে। দরকার মনে করেছি বলেই বললাম, সহজভাবেই বলল লোকটা। তারপর বইয়ের দিকে ফিরে ইটালিয়ান ভাষায় তাকে কি যেন বলল। ওর নাম জেরোনিমো, ব্যাখ্যা দিল লুইজি। বউ ইটালিয়ান, মিরানোর মেয়ে। ওদের অনেক বন্ধু বান্ধব আছে, ইটালি আর সুইজারল্যান্ড দুখানেই। সবাইকেই চেনে জেরোনিমো। জেরোনিমোর সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেল লুইজি। কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো সে। অনেক বেশি চাইছে ও, জানালো লুইজি। তবে ঘোড়া দুটো নিতে রাজি হয়েছে। হ্যাঁ, এটাই নিয়ম। কেউ বিপদে পড়েছে দেখলে অনেকেই 2 পয়সা কামিয়ে নিতে চায়। লোকটা বোকা নয়। ঠিকই বুঝেছে কোনো বিশেষ কারণ না থাকলে এই সময় পাহাড়ের ভেতর কেউ যেতে চায় না। কি ঘটেছে জানিয়েছ ওকে? সেসব জানতে চায় না। তোমরা এসেছো, ওর কাছে জিনিস কিনতে চেয়েছ, সে বিক্রি করেছে। কিছুই সন্দেহ করেনি। বুঝতে পারছো না? পুলিশ জিজ্ঞেস করলে সে তাদের কোনো গুরুত্বপূর্ণ খবর জানাবে না। এ ব্যাপারে লোকটা ওস্তাদ। এরপর আর কোনো কথা হলো না। কফির কাপে চুমুক দিয়ে আগুনের দিকে চেয়ে বসে রইল ডিলান। হয়তো ভেরনিকার কথাই ভাবছে। কাওয়ালি সোনা মুরগির মতো ঝিমাচ্ছে ড্যান। অনেকক্ষণ পর লুইজি আবার কথা বলল। জানো তো তোমাদের সামনে কি আছে? টেইলগুলো খুব সরু আর বিপজ্জনক। কিছুটা ভালো, আবার কিছুটা খুব খারাপ। এছাড়াও হঠাৎ ঝড় আসতে পারে। আলপসের ঝড় যে কি সাংঘাতিক হতে পারে তা যে না দেখেছে সে কোনোদিন জানবে না। কাঁধ ঝাঁকালো ডিলান। বিকল্প কোনো উপায় আছে? না, তবে 6। ড্যানের যখন ঘুম ভাঙল তখনও বাইরে আধার, বেশ ঠান্ডা পড়েছে। ডিলান তার বিছানার কিনারে বসে কাপড় পরছে। তৈরি হয়ে নাও ড্যান, রওনা হতে হবে। লুইজি কোথায়? জানি না। ওর বিছানা খালি। বিছানা থেকে পা নামিয়ে নীরবে কাপড় পরতে শুরু করলো ড্যান। ওর ব্যাপারে সবসময় অপ্রত্যাশিতটাই স্বাভাবিক। কাপড় পরে রান্নাঘরে গেল ড্যান। কফি তৈরি করছে ডিলান। একটা গরম ড্রিঙ্কে শরীর চাঙ্গা হবে তোমার। সব গুছিয়ে নাও। ওই ভারী বুটগুলো থাকায় যে কতটা ভালো হয়েছে তা আজকের দিন কাটার আগে টের পাবে। তুষারের উপর দিয়ে যেতে হবে আমাদের। ওই পর্যন্ত পৌঁছাতে রাত হয়ে যাবে। লুইজির কি হলো দেখছি না? হয়তো আশেপাশেই আছে কোথাও। আমাদের একাই এগিয়ে যেতে হবে। লজ্জা লাগছে আমার। ক্লান্ত ছিলাম। সুন্দর পাহাড়ি হাওয়ায় গভীর ঘুম হয়েছে। টের পাইনি কিছু। হঠাৎ অন্যদিকে দরজাটা খুলে গেল। প্যান্টের ভিতর শার্ট গুছতে গুছতে জেরোনিমে ঢুকলো। বেশ, নিজে নিজেই সব কিছু করছো। তোমাদের বিরক্ত করতে চাইনি, হাসি মুখে জবাব দিল ডিলান।
আমাদের যেতে হবে বলেই সবাইকে জাগানোর কোনো মানে হয় না। ভাবলাম একটু সকাল সকাল রওনা হয় ভালো। লোকটার চেহারা খাট্টা দেখাচ্ছে, তবে সেটা এই মাঝরাতে জাগবার জন্য নাকি ওর প্ল্যান ভেস্তে যাচ্ছে বলে ঠিক বুঝল না ড্যান। মালপত্রগুলো দরজার সামনে রেখে টেবিলের ধারে ফিরে গেল ড্যান। ওর জন্য চকোলেট ড্রিঙ্ক তৈরি করে দিল ডিলান। রুটি, জ্যাম আর কিছু শুকনো মাংস রাখা রয়েছে টেবিলে। এখন তো কিছুই দেখতে পাবে না। এই সাত সকালে পাহাড়ি পথে রওনা হওয়া ঠিক হবে না। কোনো রকমে চালিয়ে নেব। ড্যান খেয়াল করল বসছে না ডিলান, দাঁড়িয়েই কথা বলছে। ভাব বুঝে সেও নিজেকে তৈরি রাখল। অস্বাভাবিক কিছু ঘটলেই সতর্ক থাকে ডিলান। ওদের জানা মতে লুইজির এখানে না থাকবার কোনো কারণ নেই। হঠাৎ ক্যাবটা নামিয়ে রেখে ডিলান বলল, তোমার হ্যাভারস্যাক পিঠে চাপিয়ে নাও ড্যান। লুইজিকে ছাড়াই যাবে নাকি? আপত্তি তুলল জেরোনিমো। কাঁধ ঝাঁকালো ডিলান। হয়তো আমাদের জন্যেই কোথাও অপেক্ষা করছে সে, আর তা না হলে রাস্তায় ধরে নেবে। মুহূর্তের জন্য লোকটার দিকে পিছন না ফিরে ড্যানের পিঠে হ্যাভারস্যাক তুলতে সাহায্য করল ডিলান। তারপর ড্যানের জন্য দরজাটা খুলে ধরল। ড্যান বেরিয়ে গেলে দরজায় দাঁড়িয়ে জেরোনিমোর দিকে ফিরল সে। তোমার সহযোগিতার জন্যে আমরা কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। দরজাটা টেনে বন্ধ করে দিল ডিলান। বেশ পা চালিয়ে হাঁটছে ওরা। ডিলানের সাথে তাল রেখে চলাই ড্যানের পক্ষে বেশ কঠিন হচ্ছে। ঘোড়ার গাড়ির পথটা শেষ হয়ে পায়ে চলবার পথ শুরু হলো। হঠাৎ করেই পথটা দ্রুত উপরে উঠেছে। ওদের দুজনের হাতেই একটা করে লাঠি থাকায় চলায় বেশ সুবিধা হচ্ছে। নিচে গ্রামে কয়েকটা বাতি দেখা যাচ্ছে। একটা বাঁক ঘুরে চলবার গতি কমালো ডিলান। গ্রাম থেকে প্রায় আধ মাইল দূরে চলে এসেছে ওরা। কি হয়েছে? প্রশ্ন করল ড্যান। এক মুহূর্ত থেমে ড্যানকে দম ফিরে পাওয়ার সুযোগ দিল ডিলান। শোনো, বেশিরভাগ মানুষের মনে অত্যন্ত দুর্বল হয়। কথাটা মনে রেখো। অনেকেই হয়তো সৎ হতে চায়, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা, লোভ আর বাড়তি টাকার প্রয়োজনই তাদের ভুল পথে নিয়ে যায়। হতে পারে লুইজির চলে যাওয়ার সহজ সরল কোনো ব্যাখ্যা আছে। হতে পারে আমরা অনুমতি ছাড়াই রান্নাঘর ব্যবহার করেছি বলেই জেরোনিমো বিরক্ত হয়েছে। কিন্তু অন্যদিকে এমনও হতে পারে যে ওদের মাথায় কুবুদ্ধি ঢুকেছে। আমি কোথায় আছি এটা জানার জন্যে সম্ভবত অনেক টাকা খরচ করতে রাজি থাকবে প্রিন্স রেসেভস্কি। তাছাড়া পুলিশও খুঁজবে। ওরা হয়তো আমাকে ধরিয়ে দেওয়ার মতলব এঁটে থাকতে পারে। মনে হয় না লুইজি এমন কাজ করবে। হয়তো করবে না। ওর সম্পর্কে খারাপ ভাবতে আমারও যে খুব ভালো লাগছে তা না, তবু সাবধান থাকা ভালো। চলো এগোনো যাক। প্রায় 1 মাইল পথ নীরবে চলবার পর ওরা অল্পক্ষণের জন্য বিশ্রাম নিতে থামল। আকাশের তারাগুলো নিভে গেছে। পাহাড়ের মাথার কাছে আকাশটা ফিকে হয়ে এসেছে। গাছগুলো পৃথকভাবে চেনা যাচ্ছে। কোথায় পা পড়ছে তাও দেখতে পাচ্ছে ওরা। সবুজ অজ উপত্যকাটা নিচে ফেলে এসেছে। বেশ হাঁটতে পারে ড্যান। কোনো এক সময়ে প্রচুর হেঁটেছে সে। পাহাড় ভালোবাসে। কলোরাডোতে এর চেয়ে অনেক বেশি উঁচু পাহাড়ের কয়েকটা গিরিপথ পার হয়েছে ও। এখানকার আশেপাশে যারা বাস করে তারা সবাই পাহাড়ি লোক। উঁচু ঢালে শিকার করে অভ্যস্ত। অনুসরণ করলে ড্যানের চেয়ে ওরা অনেক তাড়াতাড়ি এগোতে পারবে। তবে যুক্তি দেখালো ডিলান।
আমরা বেশ কিছুটা এগিয়ে আছি। তাছাড়া ওরা জানে আমি সশস্ত্র। এখানকার প্রায় সবাই সংসারী মানুষ। প্রিন্স রেসিভেস্কির মতো লোকের জন্যে জীবন খোয়াতে চাইবে না। স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে ওরা। মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য অল্পক্ষণ থামছে। দুপুরের দিকে একবার বেশিক্ষণের জন্য থেমে কিছু রুটি আর পনির খেয়ে পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি খেলো। বিকেলের দিকে ড্যানের বেশ কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে পা ধরে গেছে। এখনো ঢালটাও যেন আরো বেশি খাড়া বলে মনে হচ্ছে ওর কাছে। ভালোই হয়েছে ড্যান, তোমার একটা নতুন অভিজ্ঞতা হলো। এমন না ঘটলে কোনোদিনই এই পাহাড় পায়ে হেঁটে পার হবার কথা আমরা কেউ ভাবতাম না। একটা কথা আমি অনেকক্ষণ থেকেই ভাবছি। বেরেনার গিরিপথ দিয়ে ওরা মিলানোতে সহজেই খবর পাঠাতে পারে। হয়তো ইটালিতে ঢোকার সাথে সাথেই আমাদের ধরার জন্যে অপেক্ষা করবে পুলিশ। হাসল ডিলান। ঠিকই বলেছ। সেই কারণে ইটালিতে যাচ্ছি না। দুটো পথ আছে। সবচেয়ে ছোট আর ভালো পথটা ইটালির ভিতর দিয়েই গেছে, কিন্তু মাত্র কয়েক মাইল। পাহাড়ি হাওয়াটা বেশ ঠান্ডা। ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে ড্যান। বিশ্রামের চিন্তা ছাড়া আর কোনো কিছুই এখন ওর মাথায় আসছে না। কি যেন খুঁজছে ডিলান। হঠাৎ যা খুঁজছিল পেয়ে গেল সে। একটা সরু খাদ খুব খারাপভাবে 100 গজ নেমে গিয়ে আরেকটা পাহাড়ের গায়ে শেষ হয়েছে। ঘুরে নিচে নামতে শুরু করলো সে। খুব সাবধানে নেমো, একবার পা ফসকালেই কিন্তু শেষ। নিচে নেমে আর একটা ফাটল দেখতে পেল ওরা। ফাটলটা আড়াআড়িভাবে পাহাড় থেকে বেরিয়ে থাকা একটা পাথরের নিচে ঢুকে গেছে। আর একটু এগিয়ে পাথরের তৈরি একটা ছোট্ট ঘর চোখে পড়ল। দরজা খুলে ভিতরে ঢুকলো ডিলান। ড্যান ওর পিছু নিল। ভিতরে একটা ফায়ার প্লেস রয়েছে। পাশেই জমানো রয়েছে কয়েকদিনের চলবার মতো প্রচুর শুকনো কাঠ। এই জায়গার কথা কি করে জানলে? প্রশ্ন করল ড্যান। সুন্দর আইরিশ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ডিলানের মুখ। আমি কান সজাগ রেখে শুনি। তোমাকেও একই জিনিস শিখিয়েছি। মাঝে মাঝে বিভিন্ন ধরনের লোকের সাথে চলতে হয়। সব সময়েই আমি চোখ কান খোলা রাখি। এইসব পাহাড়ে চোরাচালানকারীদের অসংখ্য গুপ্ত ঘাঁটি রয়েছে। আমরা এখন যেখানে রয়েছি সেখানে তিনটে বিভিন্ন দেশের সীমান্ত এসে মিলছে। অস্ট্রিয়া, ইটালি আর সুইজারল্যান্ড। এখানে চোরা কারবার খুব লাভজনক। আগুন জ্বালালো সে। তার কৌশলী হাতে ম্যাচের প্রথম কাঠিতেই সুন্দর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সাথে কিছু চা এনেছি। প্রথমে কিছু চা খেয়ে নিল। তারপর ভালো করে পা ধুয়ে মোজাগুলোকেও ধুয়ে আগুনে শুকিয়ে নিতে হবে। দূরপাল্লার হাঁটার পায়ের যত্নের দিকে নজর রাখা হচ্ছে প্রথম কাজ। মোজা বদলালেও বেশ সাহায্য হয়। ভোর হবার আগেই আবার ওরা বেরিয়ে পড়ল। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে। বাতাসের বিরুদ্ধে কষ্ট করে এগিয়ে চলেছে ওরা। অল্পক্ষণ পরেই তুষার পড়তে আরম্ভ করল। 1 ঘন্টা পর অবস্থার আরো অবনতি হলো।
5-6 গজের বেশি নজর চলে না ঘন তুষারে। তবে এতে করে ওদের চলবার সব চিহ্ন ঢেকে গেল। পরবর্তী বছরগুলোতে অস্ট্রিয়া থেকে ওরা কিভাবে পালালো সেসব ঘটনা বহুবার মনে করবার চেষ্টা করেছে ড্যান। ভেন্টারের মাথায় ওরা পাহাড়ের পশ্চিমে গিয়ে ইটালিতে ঢুকেছিল। অনেক ছোট ছোট নাম না জানা গ্রামের ভেতর দিয়ে গেছে ওরা। 14 শতকের একটা দুর্গ ওদের পথে পড়েছিল। এরপর একটা খুব খাড়া গিরিপথ পেরিয়ে সুইজারল্যান্ডে পৌঁছে, তারপর জুরিক, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। ডিলান আর কোনোদিনই সেই আগের মতো হতে পারেনি। ভেরোনিকাকে ঠিক ভুলতে পারেনি সে। আরো কঠিন আর ঠান্ডা হয়ে গেছে। ও আগের চেয়েও কম হাসে। ড্যানকে সাথেই রেখেছে। ওরা এখনো বই নিয়ে আলাপ আলোচনা করে, একসাথে ঘোড়ায় চড়ে বেড়াতে যায়, গুলি ছোড়া অভ্যাস করে। এখনো জুয়াই তার আয়ের উৎস। গত কয়েক বছরে অন্তত ডজন খানেক মেয়ের সাথে আলাপ পরিচয় হয়েছে। ওদের সাথে মেলামেশাও করেছে, কিন্তু কাউকেই সে তেমন গুরুত্ব দেয়নি। ড্যানের বয়স যখন 14, প্রথমবারের মতো ওদের ছাড়াছাড়ি হলো। টেক্সাসে একটা গরু মোষের খামারে কাজ নিল ড্যান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হাড় ভাঙা খাটুনি, কিন্তু তবু কাজটা ওর পছন্দ। কদাচিৎ ঘোড়ায় চড়ে শহরে বেড়াতে যায় সে। ডিলান নিউ অরলিন্স এ একটা জুয়ার আড্ডা চালাচ্ছে, কিন্তু 6 মাস পরে সব বেচে দিয়ে পশ্চিমে টেক্সাসে চলে এলো সে। ড্যান বেশ বড় হয়েছে, চওড়া কাঁধ আর বেশ শক্তিশালী হয়ে উঠেছে ওর হাত দুটো। ক্ষিপ্ত গতিতে পিস্তল ছুটতে পারে, তবে এখনো কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামেনি। তাসে ওস্তাদ, কিন্তু জুয়া খেলে না। বেশ অনেক দিন পর আবার দেখা। খুঁটিয়ে বিচার করে ওর দিকে চেয়ে বলল ডিলান, অনেক বড় হয়ে গেছো। ডিলানকে কাছে পেয়ে কাজে ইস্তফা দিল ড্যান। পশ্চিমে সান অ্যান্টনিওর পথে দুজন রওনা হয়ে গেল। চলবার পথে বারবার পিছন দিকে নজর রাখছে ডিলান। অনেকক্ষণ চুপচাপ থাকবার পর বলল, আমাকে মারার জন্যে পিছনে লোক লাগিয়েছে ড্যান। কে? মুশকিল হচ্ছে সেটাই ঠিক বুঝতে পারছি না। সেই রাতে হোটেলে ড্যানকে আরো তথ্য জানালো ডিলান। নিউ অরলিন্স এ একজন আমাকে লক্ষ্য করে গুলি করেছিল, লাগাতে পারেনি। 2 দিন পরে আবার চেষ্টা করেছিল, সেবারও মিস করলো, কিন্তু আমি করিনি। শেষ করেছ? যাকে মারলাম তাকে আগে কোনো দিন দেখিনি, তুমি তো জানোই। চেহারা ভুলি না আমি। জুয়া খেলা তো দূরের কথা, জীবনে কখনো দেখাই হয়নি আমাদের। তোমাকে আর কেউ বলে ভুল করেছিল? না, আমাকেই মারতে চেয়েছিল। মরার আগে বলে গেছে পিস্তলে আমার হাত ভালো, এ কথা তাকে জানায়নি ওরা। ওরা? তাই তো বলল সে। তাহলে ব্যাপারটা চুকে গেছে? না, 2 সপ্তাহ পর আবার চেষ্টা করেছিল। জুয়ার টেবিলে তাস খেলছিলাম। গুলিতে আমার চামড়া সামান্য ছিলেছে, কিন্তু ওদের কাউকে ধরতে পারিনি। ওদের? হ্যাঁ, 2 জন ছিল। হাত দিয়ে মুখ ঘষল ডিলান। সব বেচে দিয়ে তাই পশ্চিমে চলে এলাম। একটা মানুষ কি করে নিশ্চিন্তে জুয়া খেলবে? কে যে পিছনে লেগেছে সেটাই তো জানি না। শত্রুকে চিনলে সেটা ভিন্ন কথা হতো, কিন্তু যখন চিনি না, সে যে কেউ হতে পারে। সবাই তো আর মিস করবে না। ডিলানকে কোনোদিন উদ্বিগ্ন হতে দেখেনি ড্যান।
কিন্তু জুয়া খেলতে বসে টেবিলের যে কেউ তাকে গুলি করতে পারে বলে ততস্থ থাকতে হলে সে তাসে মনোযোগ দেবে কিভাবে? সান অ্যান্টোনিও থেকে ফ্রেডেরিক্সবার্গের দিকে এগোলো ওরা। 3 রাত পিরানেইলস এ কাটিয়ে যখন বুঝলো কেউ ওদের পিছু নেয়নি, ঘোড়ার পিঠে ফোর্ট গ্রিফিনে পৌঁছলো। ওখানে জুয়া খেলে $60 জিতল ডিলান। ড্যান পাঞ্জা লড়ে $20 জিতল। এখনও ছেলে মানুষ হলেও পরিণত পুরুষের মতোই বেড়ে উঠেছে ওর শরীর। পশ্চিমে আরও কিছুদিন ঘুরে 2টো ওয়াগন আর 4 জন ছাল ছাড়ানোর লোক ভাড়া করে কানাডায় মোষ শিকারে গেল ওরা। দুজনেরই গুলি ছোড়বার হাত খুব ভালো, শিকারও ভালোই মিলল। আরও কয়েকজন শিকারীর সঙ্গে মিলে একটা মোষের দলকে অনুসরণ করল ওরা। ইন্ডিয়ানদের হাত থেকে বাঁচবার উদ্দেশ্যেই একত্রে থাকলো। এদের মধ্যে একজন লম্বা যুবক রয়েছে, নাম আলমেরিক। রাইফেলে ওর হাতও খুব ভালো। হাতিয়ার ব্যবহার করায় ড্যানের একটা স্বাভাবিক দক্ষতা রয়েছে। অবশ্য সে প্রচুর গুলি ছুঁড়ে অভ্যাসও করেছে। প্রথমবারে 9টা আর দ্বিতীয়বারে 11টা মোষ মারল সে। তারপর গুলি ছোড়া কিছুক্ষণ বন্ধ রেখে দলটাকে অস্বস্তি কাটিয়ে ওঠার সুযোগ দিল। মোষ চড়বার মাঠের কাছেই পাহাড়ের উপর নিজের জায়গা বেছে নিয়েছে ড্যান। নিচে ঘেঁষো জমিতে ইতস্তত চড়ে বেড়াচ্ছে মহিষ। অপেক্ষা করতে করতে ঠান্ডা রাতের পর রোদের তাপটা উপভোগ করছে আর প্রকাণ্ড পশুগুলোর ঘাস খাওয়া দেখছে। 8 মাইল দূরে রয়েছে ডিলান। ওদের ওয়াগন। ডিলান আর ড্যান মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। হঠাৎ একটা চমৎকার কালো ঘোড়ায় চড়ে একজন আরোহী হাজির হলো। ছিপছিপে লম্বা গড়ন, চুল পিছন দিকে কাঁধ পর্যন্ত নেমেছে। কেমন আছো? ওখান থেকে পুরো এলাকাটার উপর একবার চোখ বুলিয়ে নিল সে। শিকারের জন্যে চমৎকার জায়গা বেছে নিয়েছে। গুলি করছো না কেন? ওদের একটু স্থির হবার সময় দিচ্ছি। ছত্রভঙ্গ হয়ে দৌড় দেওয়ার মতলবে ছিল। চিন্তিতভাবে চেয়ে ওকে জরিপ করবার চেষ্টা করছে লোকটা। রাইফেলটা খুব সুন্দর, একটু দেখতে পারি? না স্যার, আমার বন্দুক কাউকে দেখাই না, হাসলো লোকটা। তুমি কি ডিলান দাসের ছেলে? শুনলাম সে এদিকেই এসেছে। ধীরভাবে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো ড্যান। ওর পিস্তল ঝোলানোর কায়দাটা লক্ষ্য করলো লম্বা লোকটা। তৈরি হয়ে দাঁড়ানোর বিশেষ ভঙ্গিটাও খেয়াল করলো সে। হয়তো এদিকেই আছে। কে খোঁজ করছে? বিল হিক। ডান মুখটি দেখল লোকটাকে। হিকক ডিলানের বন্ধু ছাড়া ডিলানের বন্ধু সে জানে। একবার বিশেষ প্রয়োজনের সময়ে ডিলান এবং একটা ঘোড়া ধার দিয়েছিল। মিস্টার হিকক, বলল ড্যান, ডিলানের কাছে শুনেছি তুমি তার বন্ধু। আমিও সেটাই সত্যি বলে ধরে নিচ্ছি। কিন্তু ওকে যারা মারতে চায় তুমি তাদের কেউ হতে কথা না তুমি তাদের কেউ হয়ে থাকলে দুজনকে মোকাবেলা করতে হবে তোমার।
এই মুহূর্তে ওর দিকে চেয়ে থেকে মাথা ঝাঁকালো হিকক। আসলে ওই ব্যাপারে ডিলানকে সাবধান করতে এসেছি। দরকারের সময় সে বিরাট একটা সাহায্য করেছিল। প্রতিদানের কিছুটা সুযোগ পেয়েই এসেছি। আরকানসাসে 3জন লোক ডিলানের রক্ত চায়। চলো, তোমাকে ডিলানের কাছে নিয়ে যাচ্ছি, ওখানেই কথা হবে। ঘোড়ায় চড়ে ওদের আসলে দেখে নিজের শিকারের জায়গা ছেড়ে উঠে এলো ডিলান। হিককের কাছে পুরো খবরটা শুনল সে। ওদের একজন হচ্ছে গিলি, হিকক্স বলল। হিককের কাছে পুরো খবরটা শুনল সে। ওদের একজন হচ্ছে গিলি, হিকক বলল। ও বলে তোমাকে দেখলে নাকি চিনবে সে। আর দুজন কিট আর লুকাস। তবে গিলিকে ফেলনা ভেবো না। ও নেভাডা খনি এলাকায় বেশ নাম করেছে। রুবি ক্রিক স্টেশন আর পিওসিতে দুজনকে সে খতম করেছে। কিছুক্ষণ চুপ করে থেকে ডিলান বলল, বিল, আমার একটা কাজ করে দিতে পারলে খুব উপকার হয়। নিজের কোনো বিপদ না হয় এভাবে যদি বের করতে পারো এইসবের হোতাকে, আমার খুব সুবিধা হবে। আমি নিশ্চিত এরা সবাই টাকার বিনিময়ে কাজ করছে। আমি জানতে চাই টাকাটা কে দিচ্ছে। জানো না? না। সেটাই ব্যাপারটাকে আরো ঘোরালো করে তুলেছে। ঘোড়ায় চড়ে ক্যাম্পে ফিরে গেল ওরা। কফি আর কিছু খাবার আগুন চাপিয়ে দিল। আগুনে চাপিয়ে দিল। চামড়া ছেলা লোকগুলো এখনো কাজে ব্যস্ত ফেরেনি। খাওয়া শেষ করে বুনো বিল, ওয়েলবিল হিকক, পশ্চিমের বিখ্যাত পিস্তলবাজদের মধ্যে একজন, আর ডিলান চুরুট মুখে নিল। নিজের চুরুট ধরাবার সময় জ্বলন্ত কাঠির উপর দিয়ে ডিলানের দিকে চাইল সে। ভিভিয়ান রিচার্ড বলে কাউকে চেনা উচিত। লোকটা উইসিটাতে কয়েকদিন ছিল, তারপর হেসে যায়। লোকটা তোমার হত্যাকারীকে $10,000 দেবে বলে ঘোষণা করেছে। যেভাবে হোক হত্যা করতে পারলেই হলো। না বুঝবার দৃষ্টিতে হিককের দিকে চেয়ে রইল ডিলান। ড্যান আগুনের জন্য আরো কাঠ আনতে উঠে গেল। ফিরে এসে আগুনে কাঠ চাপিয়ে সে বলল, লোকটাকে খুঁজে বের করে জিজ্ঞেস করার দরকার। কেন? হ্যাঁ, যদি অঘটনে মরতেই হয়। কেন মরলাম তার কারণটা জেনে মরাই ভালো। ওর সাথে কথা বলতে চাও? হাসল ডিলান। হাসিটা ঠিক রসের হাসি নয়। স্বীকার করছে ব্যাপারটা আমাকে বিব্রত করছে, কিন্তু এখনো নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। অবশ্যই। কোনো ভর দিয়ে লম্বা হলো হিকক। কিন্তু ভিনিয়ান রিচার্ডের খোঁজ করতে গিয়ে গিলিকে ভুললে চলবে না। লোকটা আসলেই খারাপ আর বিপজ্জনক। ওকে দেখা মাত্রই তোমার গুলি করা উচিত। রাতটা ওদের সাথে কাটিয়ে সকালে ওয়াইল্ড বিল হিকক বিদায় নিল। সকালে ডিলান আর ড্যানও রওনা হলো। তবে এবার ওরা পূর্বে গিয়ে
তারপর উত্তরে গেল। কনকনে ঠান্ডা সকালে হেস এর হোটেলে গিয়ে খোঁজ নিল ওরা, কিন্তু ভিভিয়ান হোটেল ছেড়ে চলে গেছে। এম্পায়ার কলোরাডোর ফেক হাউসের ঠিকানা রেখে গেছে সে। ঠিক আছে, ড্যানকে বলল ডিলান। পেক হাউসে গিয়েই ওকে জিজ্ঞেস করব ঘটনাটা কি। জানালার ধারে এগিয়ে গেল ড্যান। ভীষণ রাগ হচ্ছে তার ভিভিয়ান কেন ডিলানকে খুন করতে চাচ্ছে। সে কি ড্যানকেও মারতে চায়? 7. ম্যাথু রবসন প্রচুর টাকা পয়সা নিয়ে এম্পায়ারে এসেছিল। যতই দিন গেছে তত বাড়ির মালিক উন্নতি করেছে। তার বাড়ির উন্নতি করেছে সে। বড় করেছে, পূব থেকে আসবাব এনে ঘর সাজিয়েছে। মাইনিং শহরে খুব কম লোকই এত খরচ করে এমন আরাম আয়েশ করে বাস করে। গত 8-9 বছর ধরে ম্যাথু খুব কম পয়সার বিনিময়ে চেনা বা মাঝে মধ্যে অচেনা লোকজনকে তার বাসায় থাকতে দেয়। এখন তার বাড়িটা একটা চমৎকার হোটেলে পরিণত হয়েছে। এ অঞ্চলে ওই বাড়িটাকেই সব কিছুর কেন্দ্র বলে ধরা হয়। সন্ধ্যার দিকে ওই হোটেলে গিয়ে হাজির হলো ডিলান আর ড্যান। বেশ ঠান্ডা রাত। ঘরে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। ঠান্ডায় স্টেজ কোচে লম্বা রাস্তা পাড়ি দেওয়ার পর গরম কামরায় বেশ আরাম বোধ হচ্ছে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখল ড্যান। একজন তরুণী রয়েছে, সম্ভবত ওর চেয়ে বয়সে একটু ছোটই হবে। একজন লোকও রয়েছে, বোঝাই যায় পূব দেশীয়। একটা শব্দ চামড়ার চেয়ারে বসে, একটা বড় চামড়ার চেয়ারে বসে চুরুট মুখে কাগজ পড়ছে সে। মেয়েটা দেখতে খুব সুন্দর, বড়সড় চোখ। ওর দিকে এগিয়ে গেল ড্যান। এই শহরেই থাকো তুমি? প্রশ্ন করল সে। না, তুমি? আমরা এখানে সেখানে ঘুরে বেড়াই। 1 বছর ইউরোপে কাটিয়ে এসেছি। ওখানে কোনোদিন যাইনি, তবে যাবার ইচ্ছা আছে। আমি ড্যান বার্কলে। তোমার নাম? লিন্ডা জোন্স। গর্বে থুতনি উঁচু করল মেয়েটা। আমি একজন অভিনেত্রী। অভিনেত্রী? হ্যাঁ, আমার মাও তাই। ওদের দিকে এগিয়ে এলো ডিলান। হ্যালো। হাত মেলাবার জন্য হাত বাড়িয়ে দিল সে। আমি ড্যানের চাচা। তোমার বাবার নাম জোন্স? হ্যাঁ। মন্টানার ভার্জিনিয়া শহরের এক জোন্সকে আমি চিনতাম। তারই মেয়ে আমি। ঘরের চারপাশটা একবার দেখে নিয়ে আবার মেয়েটার দিকে চোখ ফেরালো ডিলান। এখানে কজন লোক আছে এখন? মাত্র 4 জন। মা, আমি ডেনভারের একজন মাইনার আর একজন পূবের লোক। আরও থাকবে আশা করেছিলাম। আচ্ছা, ওই পূবের লোকটা কি রকম চেহারা? বেশ লম্বা, মোটাসোটা মানুষ, সোনালি চুল, খুব হাসে। কিন্তু ওকে ভালো লাগে না আমার, জবাব দিল মেয়েটা। গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল ডিলান। 2 ঘন্টা পর খাবার ঘরে
ভিভিয়ান রিসার্চকে রিসার্চকে প্রথম দেখলো ওরা। ডিলান আর ড্যান আগেই টেবিলে বসেছে। ভিভিয়ান ঘরে ঢুকলো। জোন্সরাও রয়েছে। ওদের দিকে চেয়ে মাথা ঝাঁকিয়ে একটা টেবিলে গিয়ে বসলো রিসার্চ। একটা সিগারেট ধরিয়ে খবরের কাগজ খুলল সে। ডিলান উঠে দাঁড়ালো। 1 মিনিট ড্যান, এখনই আসছি। ভিভিয়ানের টেবিলের কাছে এগিয়ে গেল সে। তোমার নামই তাহলে ভিভিয়ান রিচার্ড? একটা চেয়ার টেনে বসলো ও। মুখ থেকে চুরুট নামিয়ে ডিলানের দিকে চাইল সে। তোমাকে তো চিনতে পারলাম না। চেনার কথা না, পরিচয় হয়নি। তাহলে? হ্যাঁ, সেটা আমারও প্রশ্ন। পরিচয় নেই, অথচ আমাকে মারার জন্যে $10,000 পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছ শুনলাম। আমি ডিলান নাশ। চুরুটটা ওর মুখ থেকে প্রায় পড়ে যেতে নিয়েছিল। তাড়াতাড়ি হাত দিয়ে ওটা ধরে ফেলল সে। মুখটা একেবারে রক্তশূন্য হয়ে গেছে। তো তুমি কিসের কথা বলছো কিছুই বুঝতে পারছি না। খুব ভালো করেই জানো কিসের কথা বলছি, মিস্টার রিচার্ড। সাথে পিস্তল থাকলে আমাকে মিথ্যাবাদী ডেকে দেখতে পারো। তা বলিনি। মিথ্যাবাদী বলছি না, তাড়াতাড়ি বলল সে। তাহলে যা বললাম সেটা সত্যি? আমাকে খুন করার জন্যে $10,000 ঘোষণা করেছ? ভয় পেয়েছে ভিভিয়ান রিচার্ড, কিন্তু তবু একটু ইতস্তত করছে সে। কামরায় অন্তত 7 জন সাক্ষী রয়েছে, সবাই ওদের কথা শুনছে। আমি যদি মিথ্যা না বলে থাকি, তবে তুমি নিজে আমার মৃত্যুর জন্য $10,000 দিতে চেয়েছ। কি মিথ্যা বলছি মিস্টার রিচার্ড? না না না। তাহলে টাকা দিতে চেয়েছ তুমি? হ্যাঁ। এমনও একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে কম্পেনকালেও ভাবেনি ভিভিয়ান রিচার্ড। ডিলানের সম্পর্কে যা সে শুনেছে তাতে সে ভালো করেই জানে লোকটা অনেক মানুষ হত্যা করেছে। তাকেও এই মুহূর্তে মেরে ফেলা ওর পক্ষে অসম্ভব কিছুই না। অপেক্ষা করছে সে। গলার ভিতর শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। মিস্টার রিচার্ড, এই মুহূর্তে তোমার প্রস্তাব ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নেয়ার বিবৃতি ডেনভার, এল পেসো, টাকসন এসব শহরে খবরের কাগজে ছাপা হবে। কিসের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছ সেটা লেখার দরকার নেই। কেবল টাকা দেয়ার অঙ্গীকার নাকচ করে লিখলেই চলবে। আমার সামনে বসে ওই চিঠিগুলো লিখে পোস্ট করার পর তোমাকে এই শহর ছাড়ার অনুমতি দেব। কিন্তু মনে রেখো, যে কোনো কারণেই হোক পশ্চিমে যদি আবার তোমাকে কোথাও দেখি, তবে দেখা মাত্রই গুলি করব। নিজের চেয়ারটা একটু পিছনে ঠেললো ভিভিয়ান। দিচ্ছি, এখনই লিখে দিচ্ছি। হ্যাঁ, তাই করো, কিন্তু চেয়ার ছেড়ে ওঠার দরকার নেই। কাগজ কলম এখানে আনার ব্যবস্থা করছি। আমার সামনে এই টেবিলে বসেই চিঠিগুলো লিখবে তুমি। জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট চাটল রিচার্ড। আপত্তি করতে গিয়েও শেষ পর্যন্ত সাহস পেল না সে। নিশ্চয় জানো, ইচ্ছা করলে এখনই তোমাকে গুলি করে মারতে পারতাম। পশ্চিমের কোনো জুরি এজন্যে দোষ ধরত না, কারণ তুমি টাকা দিয়ে আমার জীবন নাশ করতে চেয়েছিলে। সুন্দর করে হাসল ডিলান। ম্যাথিউ রবসন কাগজ আর কলম দিয়ে গেল। ডিলানের বলা কথাগুলোই কাগজে লিখে সব কয়টা চিঠি শেষ করলো ভিভিয়ান। শেষ চিঠিটা লেখা হলে ডিলান বলল, আর একটা কথা, তুমি তো আমাকে চিনতে না।
সুতরাং আমার মৃত্যু কামনা করার কোনো যুক্তিসঙ্গত কারণ তোমার নেই। তার মানে তুমি আর একজনের হয়ে কাজ করছো, ঠিক? মাথা ঝাঁকালো রিচার্ড। তার নামটা কি? কিছুটা সাহস ফিরে আসছে রিচার্ডের। চিঠিগুলো লিখতে লিখতে ওর রাগ ধীরে ধীরে বাড়ছিল। এবার হঠাৎ ফেটে পড়ল সে। কখনো না। ডিলানের উল্টো হাতের একটা চর পড়ল ওর মুখের উপর। কামরার মধ্যে কেবল ড্যান আর রিচার্ডই জানল ওই মারের ভিতর কতটা জোর ছিল। ড্যান জানে, আগেও ডিলানকে ওই চর ব্যবহার করতে দেখেছে সে। ধীরগতিতে এক ফোঁটা রক্ত ওর মুখ বেয়ে নিচে নামছে। নামটা চাই, মিস্টার রিচার্ড। বিভ্রান্তের মতো কামরার সবার দিকে চাইল ভিভিয়ান, কিন্তু কারো কাছ থেকেই কোনো সমর্থন বা সহানুভূতি সে পেল না। সবাই ঘৃণার চোখে চেয়ে আছে ওর দিকে। যারা টাকা দিয়ে খুন করায়, কলোরাডোতে তাদের কোনো বিকল্প নেই। কলোরাডোতে তাদের কোনো সম্মান নেই। প্রিন্স রেসিভেজকে এবার সত্যি অবাক হলো ডিলান। সে এতদিন পরে? তুমি ওকে চাবুক পেটা করেছিলে, সেই দাগ এখনো রয়েছে ওর মুখে। যেখানেই যায় ওর সাথে সেই গল্প যায়। এই রকমই শুনেছি আমি। আর কি শুনেছ? প্রিন্সেস ভেরোনিকা এখন আর তার সাথে কোনো সম্পর্ক নেই। বিয়ে করেছে সে? না, তেমন কিছু শুনিনি। কিছুক্ষণ চুপ করে রইল ডিলান, তারপরে বলল, আগামীকাল ভোরেই রওনা হবে তুমি। যেখান থেকে এসেছ সেখানে না পৌঁছা পর্যন্ত থেমো না। উঠে ধীর পায়ে নিজের টেবিলে ফিরে এলো ডিলান। একটু পরে ঘর ছেড়ে বেরিয়ে গেল ভিভিয়ান রিচার্ড। ড্যান ওর যাওয়া দেখল। লোকটা কি ভাবছে জানতে ইচ্ছা করছে ওর। খাবারে ডিলানের কোনো আগ্রহ দেখা গেল না। সিগার কেস থেকে একটা চুরুট বের করে দাঁত দিয়ে চুরুটের মাথাটা কাটল সে। তারপর চুরুটটা না জ্বালিয়ে আঙুলের ফাঁকে ধরে কয়েক মিনিট শূন্যের দিকে চেয়ে থাকলো। বিয়ে করেনি মেয়েটা, বলল ড্যান। জানি না, তবে খোঁজ নিলে জানা যাবে। অনেকেই চিনবে ওকে। তুমি কি প্রিন্সের উপর শোধ তুলতে যাবে? মাছি মারবার ভঙ্গি করলো ডিলান। ওর কথা ভাবছি না। সিগারেটটা দাঁতে চেপে ধরে জ্বালালো সে। ভাবছি মেয়েটার কথা। ড্যানের দিকে চাইল ডিলান। আমি একজন জুয়ারি, ড্যান। জুয়ারিরা শুধু সাধারণই নয়, তার চেয়েও খারাপ।